দুলাল ব্যানার্জি দমদমের কুখ্যাত খুনি বলে যাকে একসময় অভিহিত করা হতো, আজ এখনও সেই দুলাল ব্যানার্জি মনে প্রাণে কমিউনিস্ট। এখনও কেমন, কি বিশ্বাস করেন, আমরা সেই অংশটা শুনব দুলাল ব্যানার্জির মুখ থেকে সরাসরি। 2002-এর 4 মার্চ এই ঘটনা ঘটল, দুজন মারা গেল, পিটিয়ে খুনের অভিযোগ। আপনি এই ঘটনার পরে আপনি কি কি বুঝতে পারছিলেন? আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে যে আমি আমার জায়গায় খুব কনফার্ম ছিলাম, কারণ ওই বললাম যে আমার কনফিডেন্সের জায়গা থেকে, যে এমন একটা রাজনৈতিক দলের আমি লোক, এমন একটা আদর্শকে নিয়ে আমি চলি, এবং এমন নেতৃত্বাধীন একজন কর্মী হিসেবে আমি রাস্তায় আমি আছি। ফলে তারা আমি যেটা ভাবছি, অর্থাৎ আমার ভাবনাটা কি, আমার পজিটিভ ভাবনা, এবং আমি যেটা সত্য সেটাকে আমি বিলং করি, আমার ভেতরে রয়েছে, সেই বিচারটা আমি সেই নেতৃত্বের কাছ থেকে আমি পাবো বলে ফুল কনফিডেন্স ছিলাম। ফলে আমি বাড়ি থেকেও চলে গিয়ে অন্য জায়গাও রাত কাটাইনি, কোনো মুহূর্তের জন্য করিনি। ঘটনা ঘটলো 4 মার্চ 2002 সালে ঘটনা ঘটলো। ঘটনার পরে 11ই এপ্রিল কেন আমাকে ধরা হলো? কি হয়েছিল, কিভাবে? 11ই এপ্রিল মাঝরাতে শতিনেক পুলিশ এসে রাত্রির 12টা-1টার সময় উইদাউট এনি এফআইআর, ও আমার বিরুদ্ধে কোনো রকম কোনো এফআইআরের নাম নেই, এখনও পর্যন্ত নেই, পেপার বুকে এখনও পর্যন্ত নাম নেই, আমাকে প্রায় উলঙ্গ অবস্থায় টানতে টানতে লুঙ্গি ফুঙ্গি খুলে গেল, নিয়ে যাওয়া হলো। 15 মিনিটের মধ্যে দমদম থেকে লালবাজারে ঢুকিয়ে দেওয়া হলো মাঝরাতে। গোটা রাস্তা দিয়ে আমি দেখছি শুধু পুলিশ ভ্যান, পুলিশ 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 পুলিশ। গোটা দমদম স্তব্ধ হলো, কলকাতা প্রায় স্তব্ধ হয়ে গেল। রাস্তায় পথে ঘাটে মানুষ, স্কুল ফুল বন্ধ হয়ে গেল। প্রতিবাদে সিপিআইএমের জন্য নয়, সিপিআইএমকে কোনো জায়গায় বন্ধ করেনি। অন্য কারোর হলে হতো কিনা জানি, কেন তার আগে অনেকে অ্যারেস্ট হয়েছে। এইটা কিন্তু সেই রিয়াকশান হয়নি, কিছুই হয়নি, অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে এই কেসেই। কিন্তু যখন দুলাল ব্যানার্জিকে অ্যারেস্ট করা হলো, এবং অত্যন্ত কুৎসিতভাবে অ্যারেস্ট করা হলো, নিয়ম নীতি লঙ্ঘন করে, স্টেট কি জিনিস তখন আমি বুঝেছিলাম। যারই অধীনে থাকুক না কেন, ওই যেরকম কি মারাত্মক। এবং নিয়ে গিয়ে আমাকে রাখা হলো সেকশানে। যখন রাখা হলো, এআরএস নিয়ে গেল আফতাব আনসারি, এটা যে জায়গাটা, একটা বিশাল ঘর, এর 3 গুণ 4 গুণ, অন্তত 250-300 লোক থাকতে পারে। সেখানে একা আমি, আর ঠিক তার উল্টো দিকে জানলা দিয়ে দরজা দিয়ে দেখা যাচ্ছে, খাঁচা দিয়ে আফতাব আনসারি। জেলেও তাই করেছিল, জেলে যখন গেলাম তখনও তাই করেছিল। এগুলো আমি ফেস করেছি। নিয়ে যাওয়ার পর কি ব্যবহার পেয়েছেন? দেখুন, খারাপ ব্যবহার বলতে ধরুন পুলিশকে মিস ইনফেক্ট করা, আপনার সঙ্গে খারাপ ব্যবহার কি করা হয়েছে? সে ঢুকিয়ে একদিন আমাকে তো 19 দিন পুলিশ কাস্টাডিতে রেখেছিল। একটা দিন 1 ঘন্টার জন্য ও আমাকে এই রাখার মধ্য দিয়ে আমার বিরুদ্ধে কোনো খারাপ ব্যবহার করেনি। তারা নিয়ে গিয়ে খাইয়েছে, কি খেতে চাই, অমুক তমুক নিয়ে সেকশানে নিয়ে বসিয়েছে। একদিন আমাকে উদ্ভট প্রশ্ন করেছিল, টেপ ফেপ চালিয়ে দিয়ে এআরএসের ঘরের মধ্যে ঢুকিয়ে। ওখানে 4-5 জন ছিল, একজন আইপিএস ছিল, এখন নাম বলছি না, দায়িত্বপূর্ণ পদে আছেন পুলিশে। যাই হোক, বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আপনি ধৈর্যটি তখন এআরএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, আমাদের দমদমে থাকতেন। ধৈর্যবাবুকে তো আপনি এই করে দিয়েছেন, আপনি তো অমুক করে দিয়েছেন। কারণ ধৈর্যবাবু সেই সময় আমাকে এআরএসে থাকার ফলে আমাকে ঢোকাতে, আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। সেটা চলে গেছিলো ধৈর্যবাবুর কাছে। এর তৎকালীন যারা নাকি রাষ্ট্র পরিচালনা করছে, পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। ফলে আমাকে বিদ্যুৎ সব প্রশ্ন করা হয়েছিল। কীরকম প্রশ্ন? যেমন, ধৈর্যবাবু তো আপনাকে খুব বাঁচিয়ে রেখেছে, আপনি তো অনেক একটা বিউটি পার্লার ওনার বউকে করে দিয়েছেন। আমি বউকে জীবনেও দেখিনি, এখনও আর জানি না। তিনি চিতপুর থানায় ছিলেন ওসি, তারপরে হঠাৎ করে প্রমোশন করে তিনি এআরএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিলেন। তো অদ্ভুত হচ্ছে, এর কাগজে
বিশাল করে বেরোতে শুরু করলো। ধৈর্যবাবু এই করে দিয়েছে, দুলাল ব্যানার্জিকে ফোন ব্যবহার করতে দিচ্ছে, ধৈর্যবাবু ঘরে দুলাল ব্যানার্জিকে নিয়ে যাচ্ছে, এআরএসের থেকে দুলাল ব্যানার্জি ফোনে কথা বলছে, অমুক তমুক এসব করলো। ও মা, দেখলাম দিন সাতেক পরে ধৈর্যবাবুকে ওখান থেকে ট্রান্সফার করে অ্যাসেম্বলিতে ওই স্পিকারের সামনে সেই ধরে কি বলে ওটাকে, ধরে স্পিকার ঢোকে যখন ঘুরে ঘুরে বেড়ায়, ওই জায়গায় একটা রাবিশ জায়গায় ধৈর্যবাবুকে ট্রান্সফার করে দিল। যেহেতু ধৈর্যবাবু আমাকে, ওই যে বললাম ভেতরের জায়গাটা, ধৈর্যবাবু নোজ এভরিথিং অ্যাবাউট মাই পলিটিক্যাল স্ট্যাটাস, অ্যাবাউট মাই ক্যারেক্টার, অ্যাবাউট মাই এভরিথিং, নোজ এভরিথিং। ফলে ওনার মধ্যেকার মনুষ্যত্ববোধটা যখন পজিটিভ জায়গায়, ইন ফেভার অফ মি। ঠিক আছে, বুঝলাম ধৈর্যবাবু, কিন্তু বাকিরা বাকিদের মধ্যেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতো? খারাপ ব্যবহার করার মতো বাজে জায়গা কথা? ছিল না। কারণটা হচ্ছে, এটাও বুঝতে হবে যে খারাপ ব্যবহার করার মধ্যে কটূক্তি করার মতো ছিল না। কারণ অল দে আর কনফিউজড অলসো, যে জানে না হঠাৎ করে দুলাল ব্যানার্জি একটা পলিটিক্যাল জায়গা থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি একটা রং স্টোরিকে সামনে বানিয়ে রেখে, জানি না আবার আরও বড় কোনো নেতৃত্ব দুলাল ব্যানার্জিকে আবার নিয়ে আবার সস্থানে বসিয়ে দিলে তখন আমাদের অবস্থাটা কী হবে। তখন ভয়ও ছিল। ডেফিনেটলি ছিল, ডেফিনেটলি ছিল। না হলে সেই সময় একটা কথা প্রচলিত হয়েছিল যে তার আগে নাকি আরপিএফ এর কাছ থেকে আপনি একজনকে ছিনতাই করে নিয়ে গেছিলেন, একজনকে অভিযুক্তকে ধরেছিল আরপিএফ, তাদেরকে নাকি আপনি 17 জনকে ধরেছিল, একজন নয়, 17 জনকে ধরেছিল। লাল গাড়ি তখন ছিল টিকিট টিকিট চেক চেকিংয়ে, করতো। সমস্ত কাগজপত্র আমার আছে। 17 জনকে আরপিএফ নিয়ে গেল লাল গাড়িতে। শুধু ট্রেন থেকে আরেকটা ট্রেনে উঠছিল একজন জেনুইন লোক, অন্য জায়গাকার প্যাসেঞ্জার, তাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছিল। লাল গাড়িতে টিকিটের ব্যাপার নেই, তার টিকিট ফিকিট সব ছিল। পাল্টা কি করেছিলেন আপনি? হ্যাঁ, আপনি কি করেছিলেন পাল্টা? তারপরে হকাররা যা করে, হকাররা প্রতিবাদ, তারপরে আমরা গেলাম, তারপরে আর বিশাল জমায়েত, তারপরে তো 7-8 রাউন্ড গুলি ফুলি চললো, অমুক তমুক, একদম আরপিএফের ইয়েতে গিয়ে জনতার মানে ট্রেন ফেন দাঁড়িয়ে, সব ট্রেনের তখন সিপিআইএমের কন্ট্রোলে ছিল না, অর্গানাইজেশনের কন্ট্রোলে ছিল না। আমার থাকার দায়িত্ব ছিল, থাকার প্রয়োজন ছিল, থেকেছি, কিন্তু গুলি চলছে। জনতা গিয়ে আরপিএফ সাইড হয়ে গেল, গিয়ে আরপিএফদের কাছ থেকে 17 জনকে সেই কেসে আমাকে, এই কেসের সাথে সেই কেসও ঢোকানো হয়েছিল, এবং সেই কেসে তো লড়াই হলো, কোর্টে লড়াই হয়ে আরপিএফরা একদম নাকানি চোবানি খেলো, তো সঙ্গে সঙ্গে আমার খালাস হয়ে না, গেল। একটা জিনিস বলুন, হ্যাঁ? গভীর রাতে এসে পুলিশ কার্যত উলঙ্গ করে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, সেই অবস্থায় কেন নিয়ে গেল? কারা নিয়ে গেল? আপনার দলের ভেতর থেকেই তো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন, অসুবিধা কী আছে? তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার চলছে, আমি অস্বীকার করব কি করে? আমি তো বলতে পারবো না। আপনার বিরোধী কারা ছিল দলের মধ্যে? না, ওইভাবে বলা তাহলে আমার একজন কোনো নির্দিষ্ট লোক, এমন বুদ্ধদেব ভট্টাচার্য আপনার বিরুদ্ধে কথা বলেন? একটা কথা বলি, যে বিরুদ্ধে ছিল তার হাতে স্টিয়ারিংটা ছিল, যে বা যারা, তারা কারা? এই যে বা যারা গাড়িটা চালাবে, স্টিয়ারিংটা তাদের হাতে ছিল। ঠিক। অর্থাৎ দুলাল ব্যানার্জিকে নিয়ে চলে গেলেও স্টিয়ার করছে তারা। আর একটা ব্যাপক সংখ্যক মানুষ যারা নাকি কলকাতাকে সেদিনকে স্তব্ধ করে দিয়েছিল, হাজার হাজার লোক রাস্তায় পথে ঘাটে শুয়ে পড়েছিল, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এমনি স্পেসিফিক বলছি, আপনার ফলোয়ার্স, আপনার সমর্থক সব আছে, সব অসম্ভব ভালো, আপনার বিরোধিতা কেন? কারা করলো? না, দেখুন, এইগুলো হচ্ছে ঘটনা পরম্পরায় কিছু কিছু মানুষের কিছু কিছু ঘটনা ঘটে, আপনার যেগুলোকে উত্থান কি ঈর্ষা জাগিয়েছিল পার্টির মধ্যেই কিছু লোকের? এই জায়গাটা তো বললেন, মানে যেটা আমি বলতে চাইছিলাম সেটি আপনি হিট করলেন, হয়তো বা তাই। আমার বলে কিছু নয়, একটা ক্লাস অ্যাটিটিউড থেকে আমি এখনো পর্যন্ত চলি। আমি আপনাকে কি বললাম বলার সময়, আমি সেকুলারিজম এই কথাটাকে ব্যবহার করতে চাই না। পার্টির মধ্যে তারা কারা? স্টিয়ার যারা করেছে, যাদের হাতে স্টিয়ারিং ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ছিল তাই ধরে নিন। তাহলে যদি আমার কথার মধ্য দিয়ে আপনার মনের মধ্যে এটা আসে, স্থানীয়ভাবে কারা
আপনার বিরুদ্ধে করে? স্থানীয়ভাবে তো কচি কাচেদের দল, তাদের আমি কি বলবো বলুন তো? রাজ্য স্তর থেকে কে বিরোধিতা করেছিল আপনার, যে কারণে আপনার এই শাস্তি ভোগ করতে হলো? রাজ্য স্তর থেকে তো স্পেসিফিকভাবে বলবো না, কারণ ধরুন আমাকে পার্টি থেকে বহিষ্কার করার জন্য যদি বলেন, তাহলে একটা মিটিং কতক্ষণ লাগে হতে? আমি যদি একজন সত্যিকারের ক্রিমিনাল বা ওই তোলাবাজ অমুক তমুক হাবি যাবি নোংরা হই, 2 মিনিট লাগবে তো ঠিক বহিষ্কার করতে। ঠিক 2.5 থেকে 3 ঘন্টা কেন হবে? কোথায় হয়েছিল মিটিংটা? আলিবন্দি স্ট্রিটে। কাগজ পড়ুন, দরকার হলে আমি দিয়ে দেবো। 2.5 থেকে 3 ঘন্টা কেন মিটিং হবে? দুলাল ব্যানার্জিকে বহিষ্কার করা হলো। আইনের যেদিনকে ভার্ডিক হলো 29শে আগস্ট 2004 সালে, এতক্ষণ ধরে কেন হবে? হোয়াটস দ্য পলিটিক্যাল রিজন বিহাইন্ড ইট? আপনাকে সরিয়ে দেওয়া মানে তো আপনাদের দলের ওখানে দুর্বল হওয়া। না, সেটা তো যদি মনে করেছে, তারা যদি মনে করে থাকে যে, বা মনে করেছে হয়তো একে সরিয়ে দিয়ে আরও লাভবান হবে, তাহলে সরি টু টেল ইউ, আবার বলছি যে আজকে খুব দায়িত্ব নিয়ে বলছি, কালকে আপনি ঘুরে আসুন অঞ্চলে গিয়ে, সিটি অঞ্চল কেন, সিটির ধারে পারে অঞ্চলের ক্লাব সংগঠন অমুক তমুক দেখবেন একটাও সিপিআইএম এর কোনো ছবি নেই সেখানে। একমাত্র ক্লাব দমদম স্টেশনে নেমে দেখবেন, আমার একমাত্র কন্যা চলে যাওয়ার নামে এখানে একটা বনবিলাসিতে আরও কোনো, যেখানে দেবী শেঠি এসে ক্যাম্প করে, যেখানে নারায়ণ ব্যানার্জির মতো ডাক্তাররা বসে, এখনও পর্যন্ত বিখ্যাত। কাঁচের ঘর দোতলায়। আমি 2002 সালে জেলে চলে গেছি, একটা ইট মারার হিম্মত কারোর হয়নি, একটা ইট মেরে একটা ক্লাবের কাঁচ ভাঙতে পারিনি, একটা কমিউনিস্ট পার্টির বাইরের লোক থাকেনি। আজও পর্যন্ত আমরা ওখানে জিতি। কিসের জোরে জিতি? কি ভালোবাসার জড়িয়ে আছে? যে যারা আপনার এরকম করলো তাদের কিছু হলো না? আবার বলছি, যখন স্টেট পাওয়ারটা না, তার বিরুদ্ধে স্টেট লড়তে, পাওয়ার তো এই যে স্টিয়ারিং যে ধরে আছে একজন দুজন, হ্যাঁ, তো তাদের কিছু হলো না? আপনি কিছু তাদের করতে কি পারলেন না? হবে? তাদের কি করতে চাইছেন আপনি? আপনি যে বারবার করে বুদ্ধবাবুর নাম বলছেন, বুদ্ধবাবুর নাম আপনি বলছেন, আমি বলিনি কিন্তু। হ্যাঁ, এই বুদ্ধবাবুর নামটা বলছেন, তাহলে আপনি কি মনে করেন যে বুদ্ধবাবুকে তাড়িয়ে দিয়ে দুলাল ব্যানার্জিকে পার্টিতে রেখে দেওয়া হবে? দুলাল ব্যানার্জি, বুদ্ধবাবু এত অপরাধ করার পরে, আমি আপনার কথা বলেই বলছি, আপনি কি মনে করেন সেই হাইটের লোক? বুদ্ধবাবুর একটা টাওয়ারিং পার্সোনালিটি। বুদ্ধবাবু তখন গোটা ভারতবর্ষে একটা পলিটিক্যাল কমিউনিস্ট লিডার, আর আমি একটা জাস্ট একটা পলিটিক্যাল কর্মী। কিন্তু বুদ্ধবাবুর কাছে তো কেউ পৌঁছে দিয়েছিলেন এই তথ্যগুলো, যে দুলাল বানিজি এই মার্ডারটা করেছে, দুলাল বানিজি এই বুদ্ধবাবুকে যারা পৌঁছে দিয়েছে তাদের প্রত্যেকের নাম আমি জানি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যে ঘটনা যেটা, সেটা হচ্ছে এই, যে ওই তথ্যটা যদি আপনি বের করতে পারেন, দেখবেন যে দেখাচ্ছে জ্যোতিবাবু যখন যাচ্ছেন, তখন রিপোর্টার জিজ্ঞেস করছে যে দুলাল ব্যানার্জি সম্পর্কে এই যে হলো কি, জ্যোতিবাবু বলছেন যে আমি এতদিন তো ছিলাম দপ্তরে, বুদ্ধকেই জিজ্ঞেস করুন, আমি কোনোদিন ওর বিরুদ্ধে কোনো এই জাতীয় কোনো অভিযোগ আমি পাইনি। আপনারা যা লিখছেন পাইনি। আরেকজন লোককে আপনাকে আমি বলবো, তিনি বেঁচে আছেন, একজন বিখ্যাত সাংবাদিক। তিনি কোনো এক, যার নাম বারবার করে আপনি বলছেন, তাকে জিজ্ঞেস করেছিল যে এরকম দুলাল ব্যানার্জির বিরুদ্ধে এত বলা ঠলা হচ্ছে, মানে 4 মার্চ আর 11 এপ্রিল, এই মাঝখানে আপনি অ্যারেস্ট হওয়ার আগে, আমি অ্যারেস্ট হওয়ার আগে, মাঝখানের 1 মাসের ওপর, এতদিন আমাকে অ্যারেস্ট করেনি, কিন্তু অ্যারেস্ট করার কোনো প্রশ্ন ওঠেনি। কেন অ্যারেস্ট করছেন না, এত বেরোচ্ছে কাগজে অমুক তমুক। তখন সেই ব্যক্তিটাকে বলেছিল, আপনারা সেভাবে তো স্টোরি করছেন না, তো আপনারা সেভাবে স্টোরি করছেন না। না, যে যাকে খবরের কাগজে কি স্টোরি হচ্ছে তারপর নির্ভর করে নিশ্চয়ই দুলাল ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার বা পার্টি, সিপিআইএম পার্টি। খবরের কাগজে কি স্টোরি হচ্ছে তার উপর নির্ভর করে যদি দুলাল ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে, এ তো নিজের গলা কেটে নিজেকে বেঁচে থাকার প্রমাণ দেওয়ার মতো। এবার আমি বলি, জনমত এখনো পর্যন্ত সংগঠিত করে প্রচার মাধ্যম। কাকে কখন কোথায় তুলবে, কাকে কোথায় কখন নামাবে, আপনি জনমতের বলি না, জনমত বলছি না, জনমত। এবং এই জনমতটাকে সংগঠিত করা যাচ্ছে না বলে
এই জনমতটাকে সংগঠিত করা যাচ্ছে না বলে দুলাল ব্যানার্জি প্রায় 1.5 মাস তাকে অ্যারেস্ট করা গেল না। আপনি দেখুন অদ্ভুত, আপনি জনমতের যুক্তি দিচ্ছেন। জনমত আপনারা সংগঠিত করেন, সেই জনমত সেই জনগণ গিয়ে অত্যাচারীদের অপরাধীদের পিটিয়ে মারে। আবার আপনি বলছেন জনমত তৈরি করা যাচ্ছে না বলে আপনাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। আপনাকে গ্রেপ্তার করার জন্য জনমত তৈরি করার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হলো। কারা করলো? আপনার দলের লোকরা তো। এবার আবার বলছি আপনাকে, দমদম সিটি অঞ্চলের লোক জানলো যে এই ঘটনাতে এক্স সম্পর্কে যে সমস্ত প্রচার হচ্ছে সেই প্রচারগুলো মিথ্যা। ঠিক, বাকি লোক তো জানে না। শিলিগুড়ির লোক তারা বুলটনকে নিয়ে এলো, বুলটন দুলাল ব্যানার্জি। আপনাকে গ্রেপ্তার করার জন্য এত জনমত তৈরি করতে এতটা পাওয়ারফুল ছিলেন আপনি? সেটা যারা করিয়েছে তারা জানে। যখন আপনাকে নিয়ে গেল তার আগেই আপনার পারিবারিক কোনো একটা মিসহ্যাপ হয়েছিল না? আমার একমাত্র কন্যা, কি হয়েছিল একটু ঘটনাটা বলবেন? আমার একমাত্র কন্যা তখনও জাস্ট এই 11 ক্লাস পাস করার পরে 12 ক্লাসে ওই কলেজে ভর্তি হয় যখন, তখন এমনি একটা কমপ্লিকেশন মণি ছেত্রীর আন্ডারে ছিল, একটা মণি ছেত্রীর আন্ডারে ছিলেন মণিদা। তখন মণি ছেত্রী তখন পিজি হসপিটালে দেখাশোনা খুব আর বিশাল মাপের মানুষ, মানে নমস্য মানুষ। এখনও উনি বেঁচে আছেন, এটাই অদ্ভুত আর কি, 103 বছর বয়স হয়ে গেল ওনার ইয়েতে ছিল আর কি। কিন্তু ট্রিটমেন্ট হতে হতে হঠাৎ সেপ্টিসেমিয়া হয়ে গেল। তো খুব শর্ট টাইমের মধ্যে আমার মানে অপূর্ব সুন্দরী এবং শিক্ষায় দীক্ষায় গানে ঠানে, কেদার নিজে আমার বাড়ির সামনেই তো ওর বাড়ি, এবং কেদারের দিদির কাছে গান শিখতো, স্বাগতার কাছে গান শিখতো, স্বাগতার বাবা পবিত্রদার মেসোমশাইয়ের কাছে গান শিখতো এবং খুব প্রতিষ্ঠিত, পড়াশোনা তো খুবই। তো হঠাৎ করে চলে গেল। ওই আমি যে ক্লাবের কথা বললাম ওর নামেই বর্ণিলা স্মৃতি আরোগ্য নিকেতন, ওখানে ডক্টর দেবী শেঠিও এসে ক্যাম্প ট্যাম্প করে। ওকে মিস করি, এবং মিস করার পরে আমার স্ত্রী স্বাভাবিক নিয়মে সুইসাইড করতে যায়, তাকে 19 দিন কোমায় থাকে। এই কঠিন অবস্থার মধ্যে সেখান থেকে ডাক্তার নারায়ণ ব্যানার্জি, নাম শুনেছেন সম্ভবত, ওর ট্রিটমেন্টে আমার স্ত্রী আবার নতুন জীবন ফিরে পায় আর কি। তারপরে ঠিক করলাম যে আমার স্ত্রীর হাতে একটা সন্তান তুলে দিতে হবে। বায়োলজিক্যালি যেটা সম্ভব নয় সেটা আমাকে করতে হলো বাইরে থেকে। আমার ছোটো মেয়ে, আজকে সে তো খুব প্রতিষ্ঠিত, মাস্টার করে ঠরে চাকরি বাকরি করছে, বিয়ে শাদী হয়ে গেছে, প্রতিষ্ঠিত। এর মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সত্যি কথা বলতে কি, আমি যে পরিধান পরে ঠরে আছি এগুলো আমার অর্থে কেনা না। এই বন্ধুরা যারা ভালো ভালো চাকরি করে, এও খুব ভালো জায়গায় চাকরি করতে যে আছে বসে, এরা আমাকে কিন্তু একটা রেগুলার বেসিসে, আমি মানে মানে প্রকৃত অর্থে সরবরাহ যদি বলেন, আমাকে সরবরাহ করে দিয়েছে। 2002 সালে আমি যেখানে চাকরি করতাম, পরে যে পার্টির কাজে যে আমি কাজের সাথে যুক্ত ছিলাম, সব কিছু থেকে আমাকে একেবারেই বঞ্চিত হয়ে আজও আমি কিন্তু সিদ্ধারাটা বেঁকাইনি, মাথা নিচু করিনি। আমার লড়াইটা, আমার টার্গেট। দুঃখ আমার হয়নি? হ্যাঁ, দুঃখ হয়নি এত কিছুর থেকে বঞ্চিত করে দিল যে লোকগুলোর না জন্য না, আপনি এত কিছু করেছেন? দুঃখ বেদনা এটা না থাকা তো, আবেগ এগুলো না থাকা তো মানে তো আমি মানুষ না। মেয়ের মৃত্যু, হ্যাঁ। তারপরে আপনাকে ওইভাবে গ্রেপ্তার, হ্যাঁ। আপনাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা। অর্থনৈতিক দিক সব দিয়ে দিক বলেছি, থেকে, কিন্তু শুধু বাকিতে অর্থনৈতিক। না। ভালোবাসা, মানুষের ভালোবাসা আমি যা পেয়েছি, আর মানুষের তিরস্কার, বা এখনো পর্যন্ত অনেক না হলো 2-4 জন তো বলে ও খুনি দুলাল, সোশ্যাল মিডিয়াতে সামনে বলার হিম্মত নেই। ওটা না বললে কিন্তু আমার গণ্ডগোল হয়ে যাবে। আমাকে ভাবতে হবে যে আমি কোন পারপাসটা সার্ভ করলাম। এই শয়তান লোকটা আমাকে খুনি বলছে না,
যে এতদিন ধরে খুনি বলে গেল, তার পরিবর্তনটা কী হলো? হঠাৎ করে আমাকে কিনতে চাইছে, আমাকে কম লোক কিনতে চেয়েছে? জেলের ভেতরে বসে মুকুল্লায়, আমি বলছি তো, প্রকাশ্যে বলছি, মুকুল্লায় লোক পাঠিয়েছে, এই করব, এই করব। বিজেপি গেছে, নাম বলছি না, সে নাম বলতে না করেছে। আমার আদর্শ, আমার ভ্যালুজ, এবং ওই সবচেয়ে বড় জিনিস, আমি আমার চেনার মধ্য দিয়ে তৈরি হওয়া যে জিনিসগুলো, সেইখানে যদি বিচ্যুতি হয় তাহলে আমি আমার মনুষ্যত্বের প্রতি বেইমানি করব। কেস ডায়েরি আজ এ পর্যন্তই। এর পরবর্তী অংশ দেখবেন পরের সপ্তাহে। Negative, okay, that's further.